Welcome to a brand new episode of the series Indian Revolution and World War One. আজকে তৃতীয় এপিসোড। এই সিরিজে আমরা ডিসকাস করছি ইন্ডিয়ান রেভলিউশনের গ্লোবাল কনটেক্সট আর ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের বিভিন্ন ওভারল্যাপ। কারণ এই দুটো ট্র্যাক প্যারালেলি না বললে ভারতের স্বাধীনতার ইতিহাস ইন আইসোলেশন বোঝা সম্ভব নয়। এই তৃতীয় এপিসোডে এসে আমরা দেখছি বেঙ্গল, মহারাষ্ট্র, পাঞ্জাব চারিদিকেই একটা লিডারশিপ ক্রাইসিস, মানে লিডাররা আউট অফ অ্যাকশন। এইবার উঠে আসবে তিনজন নতুন লিডার। বাংলায় বাঘাযতীন, পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল এবং দিল্লিতে রাসবিহারী বসু এবং বেনারসকে কেন্দ্র করে বিহার, ইউপিতে শচীন্দ্রনাথ সান্যাল। কিন্তু এই সাংঘাতিক তিনজনের গল্পে ঢোকার আগে বাংলার শেষ মাস লিডার ঢাকা অনুশীলন সমিতির ফাউন্ডার পুলিন বিহারী সম্বন্ধে কিছু না বললে অন্যায় হবে। অতএব পূর্ব বাংলায় অনুশীলন সমিতির নেতৃত্বে ছিলেন পুলিন বিহারী দাস। নার্ভ সেন্টার কলকাতায় অরবিন্দ ঘোষ হলেও ইস্ট বেঙ্গলে পুরো অর্গানাইজেশন স্ট্রাকচার তৈরি করেছিলেন পুলিন বিহারী। এই ইস্ট বেঙ্গলের নেটওয়ার্কটার একটা সেন্ট্রালাইজ স্ট্রাকচার ছিল। সব কটা ডিস্ট্রিক্টে অনুশীলন সমিতির আখড়া থাকবে আর তাদের হেডকোয়ার্টার হবে ডিস্ট্রিক্ট টাউনে। সেই সমস্ত ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার আবার ইন্টার্ন রিপোর্ট করবে ঢাকায়, মানে পুলিন বিহারীকে। 1907-এর মধ্যে প্রায় 80টা অনুশীলন সমিতির আখড়া এস্টাবলিশ করে ফেলেন পুলিন। ঢাকা, বরিশাল, ফরিদপুর, ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম, নাটোর, রাজশাহী, রংপুর কোথাও আর বাদ ছিল না। মোটামুটি এই সময়ের মধ্যে 500-র মতো ট্রেন আর্মির একটা দাঁড় করিয়ে দিয়েছেন পুলিন। বারিন ঘোষের সাথে যোগসাজশে তৈরি হয়ে গেল দেওঘরে প্রথম বম্ব ফ্যাক্টরি, যার গল্প আমরা ফার্স্ট এপিসোডে শুনেছি। পুলিন বিহারী ঠিক করলেন প্রত্যেকটা ইউরোপিয়ান শক ওয়েভের সাথে সিঙ্ক্রোনাইজ করে একটা না একটা ঘটনা ঘটাবেন পূর্ব বাংলায়। এবারে হলো পর হামলা। ইউরোপে ব্রিটেন, ফ্রান্স আর রাশিয়ার মধ্যে হলো ট্রিপল আতাত, আর আর্মস রেস জমে উঠল HMS ড্রেডনট লঞ্চ করার পর। এদিকে পুলিন বিহারী এক্স ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বেসিল কপলস্টোন অ্যালেনকে করলেন টার্গেট। অ্যালেন ফিরছেন ইংল্যান্ডে। গোয়ালন্দ রেলওয়ে স্টেশনে তাকে করা হলো গুলি তার শরীর এফোর করে দিল, কিন্তু আনফর্চুনেটলি কোনো ইন্টারনাল অর্গান রাপচার হলো না। কান ঘেঁষে বেঁচে গেল অ্যালেন। এই গোয়ালন্দতেই আছে বিখ্যাত গোয়ালন্দ স্টিমারকারী, পদ্মা আর মেঘনার সঙ্গমস্থল, মহাসমুদ্রের মতো জলরাশি, এপার ওপার দেখা যায় না। আসাম এবং পূর্ব বাংলার বিভিন্ন অঞ্চলে যেতে হলে কলকাতা থেকে তখন শিয়ালদায় ট্রেন ধরতে হতো। প্রথমে পৌঁছানো গোয়ালন্দ, তারপর এই নদী পেরোতে ধরতে হতো স্টিমার, আর সেই স্টিমারের ওপর মুসলমান খালাসিরা রান্না করতো সাধারণ উপকরণ দিয়ে অসাধারণ স্বাদের গোয়ালন্দ স্টিমারকারি। বহু মানুষের ট্রাভেল লগে এই গল্প অমর হয়ে রয়েছে। যাই হোক, দিন কয়েকের মধ্যে ফরিদপুরে পুলিনের বাড়ি অ্যাটাক করলো 400 জনের একটা রাইটিং মুসলমান মব, হিন্দুদের এগেনস্টে স্লোগান দিতে দিতে। পুলিন তার হাতে গোনা কয়েকজন সদস্যকে নিয়ে কাউন্টার করলেন ভেরি স্কিলফুলি। পুলিনের পার্সোনাল কারেজ এবং গাইড জোর ছিল লেজেন্ডারি। বলে রাখি যে এতদিন পুলিন এবং অনুশীলন সমিতির ব্রাঞ্চ নেটওয়ার্ক অ্যাক্টিভ থাকায় মুসলিম লীগের অ্যান্টি হিন্দু এজেন্ডা কিন্তু পূর্ব বাংলায় লোকাল রাইটিং ঠেকিয়ে রাখতে ভীষণভাবে সাকসেসফুল। এবার ইউরোপের বসনিয়ান ক্রাইসিস হলো, আর ওদিকে ঢাকা ডিভিশনের বেড়া জমিদার বাড়িতে ডাকাতি করা হলো দিনে দুপুরে। বেড়ার মুসলমান জমিদার ছিল একদম ব্রিটিশদের পেটোয়া, টাকা পয়সা, ইনফরমেশন, অর্গানাইজেশন দিয়ে ভীষণভাবে মদত দিচ্ছিল। ব্রড ডে লাইটে ঘোড়ায় চড়ে 10-12 জন সমিতির মেম্বার জমিদার বাড়ি অ্যাটাক করে। শান্তিদের বেঁধে রেখে টাকার বাক্স, গয়না এবং অস্ত্রশস্ত্র লুট করে চলে যায়। চারিদিকে ঢিঢি পড়ে যায় এই সেন্সেশনাল ঘটনায়। এই টাকা পয়সা দিয়ে পরবর্তীকালে কেনা হলো রিভলভার, রাইফেল এবং বোমা তৈরির সরঞ্জাম, এবং সবথেকে ইম্পর্টেন্ট, তৈরি করা হলো গোপন একটা অস্ত্রাগার। ইতিমধ্যে ইউরোপে হলো অটোমান সুলতান আব্দুল হামিদের উপর বম্ব অ্যাটাক। এদিকে ফরিদপুরের ডিস্ট্রিক্ট কালেক্টরকে অ্যাসাসিনেট করার প্ল্যান করলেন পুলিন। ঘটনাক্রমে ফরিদপুরই হলো আমাগো দেশের বাড়ি। যা হোক, এই ডিস্ট্রিক্ট কালেক্টর ছিল একটা টিপিক্যাল কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেটর। স্টুডেন্টদের অ্যাজিটেশনে পুলিশি হামলা, ধরপাকড়, কঠিন মনিটরিং, সমিতির কাজকর্মে একেবারে আটকে রেখে গুমখুন অব্দি ব্যাপারটাকে নিয়ে চলে গেছে। এইবার ছোড়া হলো একটা বম তার ঘোড়ার গাড়ি লক্ষ্য করে। এক্সপ্লোশনে গাড়িটা পুরো দুমড়ে মুচড়ে গেল, আর ঘোড়াটা গেল মারা। কিন্তু প্রচন্ডভাবে ইনজিওর্ড হলেও ডিস্ট্রিক্ট কালেক্টর গেল প্রাণে বেঁচে।
ওদিকে মুজাফফরপুরে ক্ষুদিরাম আর প্রফুল্ল চাকি ঠিক একই রকমভাবে কিংসফোর্ডের গাড়িতেও হামলা করেছিলেন। সেই ডিটেলস আমরা বলেছি প্রথম এপিসোডে। ম্যাসিভ পুলিশ ইনভেস্টিগেশন শুরু হলো, পুলিন বিহারীকে অ্যারেস্ট করা হলো এই সময়তে। কয়েক মাসের মধ্যে পুলিন টার্গেট করলেন বরিশালের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। আইতে সাল যাইতে সাল তার নাম বরিশাল। ডিএম বরিশাল টাউনের একটা অনুষ্ঠান থেকে ফিরছেন, রাস্তায় পাশ দিয়ে একটা চলন্ত গাড়ি থেকে তাকে লক্ষ্য করে ছোড়া হলো আরেকটা বোম। ডিএম এর গাড়ি গেল উড়ে, আবার ঘোড়াটা পটল তুললো, কিন্তু ডিএম গেল বেঁচে। দেজাভু। পুলিন বিহারীর সাথে ধরা পড়ল এবার ঋষিকেশ দাস, ত্রৈলোক্যনাথ চক্রবর্তী এবং আরো ৪৫ জন মেম্বার। এইবার পুলিন বিহারীকে সশ্রম কারাদণ্ড দিয়ে পাঠিয়ে দেওয়া হলো আন্দামান সেলুলার জেলে। সেখানে গিয়ে পুলিন রিকানেক্ট করলেন বারিন ঘোষ, উল্লাসকর দত্ত, সাভারকার এবং বাকি নেতাদের সঙ্গে। যাই হোক, দেখে আসি এইবার ইউরোপে যে মাৎসান্বয় চলছে তার কুৎসিত চেহারা। প্রথম ঘটনা, পর্তুগাল ওভারথ্রোস ইটস মনার্কি। আর্লি 20th সেঞ্চুরিতে পর্তুগালের মনার্কি ছিল একদম দুর্বল। চালাচ্ছে দেশ তখন হাউস অফ ব্রাগানজা, ইউরোপের অন্যতম প্রাচীন রাজবংশ। কিন্তু ইকোনমিক স্ট্যাগনেশন, কারাপশন, রাইজিং রিপাবলিকানিজম আর পর্তুগালের মাত্র 3টে কলোনি অ্যাঙ্গোলা, মোজাম্বিক আর গোয়া নিয়ে একদম সাংঘাতিক খারাপ অবস্থা। ঘটনার সূত্রপাত এই আফ্রিকাতে দুটো কলোনি নিয়েই, আঙ্গোলা অন আফ্রিকাস ওয়েস্ট কোস্ট আর মোজাম্বিক অন আফ্রিকাস ইস্ট কোস্ট। সাধারণভাবে প্রশ্ন আসে, পর্তুগালি এই অ্যাঙ্গোলার মোজাম্বিক ঠিক কিভাবে রুল করছিল সেই সময়? রুল করছিল না ছাতার মাথা? স্লেভ ট্রেড করত, কৃতদাস চালানের ব্যবসা করত। শুনুন তাহলে, আঙ্গোলা যেটা কিনা আফ্রিকার ওয়েস্ট কোস্টে, সেখান থেকে সাধারণ নিরীহ গ্রামবাসীদের ধরে চালান করত ব্রাজিলে। ব্রাজিল তখন ছিল তুলোর বিশাল বিশাল ব্যবসা, আর সেটা ছিল একটা পর্তুগিজ টেরিটরি। 1822-এ ব্রাজিল ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাওয়ার পরে এই স্লেভ ট্রেড মার খেয়ে গেল। ওদিকে মোজাম্বিক অন দ্য ইস্ট কোস্ট, সেই একই ব্যাপার, স্লেভ ট্রেড। আফ্রিকার ইস্ট কোস্টের দেশ, তাই চালান হতে লাগলো বিশেষত ফ্রেঞ্চ কলোনি রিউনিয়ন আইল্যান্ডে। সেখানে মূলত ছিল সুগারকেন প্লান্টেশন। পর্তুগাল ভাবলো এবার ইস্ট কোস্ট আর ওয়েস্ট কোস্টকে জুড়ে একটা কন্টিনিউয়াস ল্যান্ড করিডোর ক্রিয়েট করবে। জাম্বিয়া, মালাউই আর জিম্বাবুয়ের উপর দিয়ে এই ল্যান্ড করিডোর ক্রিয়েট হবে। পর্তুগিজরা এই প্রপোজড ম্যাপটার নাম দিল মাপা কর্দে রোজা, ইংলিশে রোজ কালার্ড ম্যাপ। এবার ব্রিটেন করলো এই আইডিয়াটার অপোজ। শুধু অপোজ না, একদম থ্রেট দিল পর্তুগালকে যে ভাই খুন খারাপই হয়ে যাবে কিন্তু এই ল্যান্ড করিডোর বানাতে গেলে। কিন্তু কেন? ব্রিটেনের আপত্তি কি আছে এই ব্যাপারে? তার কারণ হলো যে ব্রিটেনের নিজেরই প্ল্যান ছিল আফ্রিকার ইস্ট ওয়েস্ট কোস্ট নয়, নর্থ সাউথ জুড়ে তৈরি করবে একটা কন্টিনিউয়াস ল্যান্ড করিডোর। তৈরি করা হবে এক্সট্রিমলি অ্যাম্বিশিয়াস কায়রো টু কেপ টাউন হাইওয়ে, সাথে রেলওয়ে লাইন আর টেলিগ্রাফের বসানোর ব্যবস্থাও করা হবে। ম্যাপটা একবার দেখুন, পুরো আফ্রিকার উপর থেকে নিচ অবধি কত বড়, সেটা ঠিক ঠাউর করতে না পারলে আমি একটু হেল্প করছি এখানে। মনে করুন কাশ্মীর থেকে কন্যাকুমারী, সেটা হলো অ্যাপ্রক্সিমেটলি 3,500 কিলোমিটার। এবারে 3 গুণ করে দিন, মানে প্রায় 10,500 কিলোমিটার। সেটাই হলো কায়রো টু কেপ টাউনের এই প্ল্যান। পৃথিবীর ডায়ামিটার হলো 12,500 কিলোমিটার, আর এটা 10.5। মানে কি অডেশিয়াস প্ল্যান, সেটা চিন্তা করতে পারছেন? এই কায়রো টু কেপ টাউন রেলওয়ে লাইনের প্ল্যানেই কিন্তু জড়িয়ে আছে বাঙালির শিশুকালের দুরন্ত অ্যাডভেঞ্চারের স্বপ্ন, চাঁদের পাহাড়। বিভূতিভূষণের নিজের লেখা থেকে পড়ছি, শুনুন। মোম্বাসা থেকে রেলপথ গিয়েছে কিমুমু ভিক্টোরিয়া নায়াঞ্জা হ্রদের ধারে, তারই একটা শাখা লাইন তখন তৈরি হচ্ছিল। জায়গাটা মোম্বাসা থেকে 350 মাইল পশ্চিমে, উগান্ডার রেলওয়ে নুটসবার্গ স্টেশন থেকে 72 মাইল দক্ষিণ পশ্চিম কোণে। এখানে শঙ্কর কনস্ট্রাকশন ক্যাম্পের ক্যারানি ও সরকারি স্টোর কিপার হয়ে এসেছে, থাকে ছোট্ট একটা তাঁবুতে। নতুন দেশ, শঙ্করের তরুণ তাজা মন, সে উগান্ডার এই নির্জন মাঠ ও বনে নিজের স্বপ্নের সার্থকতা যেন খুঁজে পেল। কনস্ট্রাকশন ক্যাম্পের ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার সাহেব একদিন শঙ্করকে ডেকে বললেন, শোনো রায়, ওরকম এখানে বেরিও না, বিনা বন্দুকে এখানে এক পাও যেও না। প্রথম, এই ঘাসের জমিতে পথ হারাতে পারো, বহু লোক পথ হারিয়ে এখানে মারাও গিয়েছে জলের অভাবে। দ্বিতীয়, উগান্ডা সিংহের দেশ, এখানে আমাদের সারা শব্দ আর হাতুড়ি ঠোকার আওয়াজে সিংহ হয়তো একটু দূরে চলে গেছে, কিন্তু ওদের বিশ্বাস নেই, গৌর
খুব সাবধান। এই এপিসোডে স্ক্রিপ্ট লিখতে গিয়ে আমিও কয়েক রাত ধরে শঙ্করের আফ্রিকার বিভিন্ন অভিজ্ঞতার কথা কল্পনা করেছি। অ্যাডভেঞ্চারাস কেউ যদি শঙ্করের ফুটস্টেপস রিট্রেস করতে পারে আর করে একটা ডকুমেন্টারি বানায়, তাহলে কিন্তু ব্যাপারটা দারুণ জমবে, বুঝলেন? যাই হোক, এই চাঁদের পাহাড়ের সেই হিরে আর এই কেপ টাউন টু কায়রোর প্ল্যান, দুটোরই হোতা হলো স্যার সেসিল রোডস, বিরাট বিজনেসম্যান এবং সেই সময় আফ্রিকার ব্রিটিশ রাজত্বের প্রাইম মিনিস্টার। হিংসুটে লোকজন আবার এখানে বিজনেস আর পলিটিক্সের একটা যোগাযোগ খুঁজে পেতে পারে। যা হোক, আফ্রিকাতে তিনি চালাচ্ছেন বিশাল হীরের ব্যবসা, তাও আবার সম্পূর্ণ মনোপলি। যে কোম্পানির মনোপলি আজও চলছে রমরম করে, এই 100-125 বছর বাদেও, ডি বিয়ার্স। আপনার পার্টনারকে হীরের গয়না প্রেজেন্ট করে ভাবছেন বিশাল প্রেমের বাঁধনে আবদ্ধ করছেন, আসলে পুরোটাই ঢপবাজ। পৃথিবীর সব হিরে আসে মানুষের রক্তের পরিবর্তে, ব্লাড ডায়মন্ড। 1 নম্বরের ক্রিমিনাল অর্গানাইজেশন এই ডি বিয়ার্স। ওই যে আঙুলে ওটা হিরে নয়, আপনার হাতে ওটা রক্তের দাগ। ব্যাস এই কারণেই ব্রিটেন একটা আলটিমেটাম দিল পর্তুগালকে। পর্তুগাল এই সময় ব্রিটেনের তুলনায় অনেক অনেক দুর্বল একটা দেশ। তারা আফ্রিকার এই ডিসপিউটেড অঞ্চলগুলো থেকে আর্মি নিল সরিয়ে। এর ফল হলো মারাত্মক। পর্তুগালের ইন্টারন্যাশনাল প্রেস্টিজ গেল একদম শেষ হয়, আর সাধারণ মানুষ দেশে গেল ক্ষেপে। এইবার কিং কার্লস ওয়ান এবং তার পরিবার 1908-এর 1 ফেব্রুয়ারি এক রবিবার ভিলা ভাইকসার ফ্যামিলি এস্টেট থেকে লিসবন ফিরছিলেন। তারা ট্রেনে প্রথমে লিসবন পৌঁছন এবং সেখান থেকে একটা হুড খোলা গাড়ি চড়ে প্যালেসের দিকে যাচ্ছিলেন। বিকেল 5টা নাগাদ যখন গাড়ি লিসবনের কেন্দ্রস্থল প্রাসাদো কমার্সিও মানে কমার্শিয়াল স্কোয়ারে প্রবেশ করে, তখন ভিড়ের মধ্যে থেকে 2 সশস্ত্র ব্যক্তি বেরিয়ে আসে। এই দুজনেই ছিল কার্বোনারিয়া নামে এক গোপন অ্যান্টি মনার্কিস্ট সংস্থার সদস্য। প্রথম জন একটা রাইফেল থেকে একটা গুলি ছোড়ে, কিং কার্লসের গলায় এবং মুখে লাগে, স্পট ডেড। এই সময় দ্বিতীয় জন গুলি চালায় আর 20 বছরের বয়সী ক্রাউন প্রিন্স লুই ফিলিপে তার পিতাকে রক্ষা করার চেষ্টা করেন, কিন্তু গুলি লাগে ক্রাউন প্রিন্সের বুকে। হি ওয়াজ ফেটালি ইনজিয়ার্ড অ্যান্ড ডায়েড আ লিটল বিট লেটার। এই গন্ডগোলের মধ্যে রানী অ্যামেলি তার কনিষ্ঠ পুত্র ম্যানুয়েলকে আড়াল করার চেষ্টা করেন। তার হাতে থাকে একটা ফুলের বোকে, সেটা তিনি ছুঁড়ে মারেন। তাতে গুলি ফসকে গিয়ে প্রিন্স ম্যানুয়েলের হাতে লাগে, কিন্তু তিনি প্রাণে বেঁচে যান। এই ঘটনার মধ্যে এবার সিকিউরিটি গার্ডরা করে ওপেন ফায়ার এবং 2 জন আততায়ী ঘটনাস্থলেই মারা যায়। সারা দেশ এবং ইউরোপ জুড়ে একটা শক ওয়েভ বয়ে যায়। কিছুদিন বাদে হাতের চিকিৎসা করে 18 বছর বয়সী ম্যানুয়েলকে করা হলো রাজা, কিন্তু মনার্কি লেজিটিমেসি ততদিনে সম্পূর্ণ ভেঙে পড়েছে। উইদিন 2 ইয়ার্স, অর্থাৎ 1910 সালে, পর্তুগালের 1000 বছরের পুরনো রাজতন্ত্র মাত্র 2 দিনের একটা পপুলার আপরাইজিং এ গেল পড়ে। এবং এই সময় ইউরোপের প্রথম মনার্কি পড়ে যাচ্ছে, পর্তুগাল। আর এরপরই স্টার্ট হলো একটা ডমিনো এফেক্ট। সব মনার্কিগুলো ধীরে 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 পড়ে যাবে। ব্রিটেন স্পেনের মতো যে 2-4টে বেঁচে আছে আজও, তাদেরও পাওয়ারটা কমপ্লিটলি চলে যাবে পার্লামেন্টের হাতে। সারা ইউরোপের মনার্কি শুধুমাত্র একটা সেরেমোনিয়াল পজিশন হয়ে রয়ে যাবে। অতএব ইতিহাস বইতে পড়েছেন না, কংগ্রেসের ন্যারেটিভ যে তারাই পার্লামেন্টারি ডেমোক্রেসি এবং রিপাবলিকের আইডিয়া সিনথেসিস করে একটা অসামান্য পলিটিক্যাল থটের জন্ম দিয়েছে, সেটা সর্বাংশে ভুল। একটু ডিভিয়েট করছি, কিন্তু এই জিনিসটা না বললেই নয়, একটু শুনুন। পর্তুগিজরা এই একই বিজনেস মডেল ভারতেও চালিয়েছিল, স্লেভ ট্রেডের হারমাত বাহিনী। গ্রামের পর গ্রাম সাধারণ বাঙালি যুবক যুবতীদের ধরে চালান করা হতে লাগলো এইসব ফ্রেঞ্চ, ডাচ, স্প্যানিশ আর পর্তুগিজ প্লান্টেশনে। তারপর ইন্দো গ্যাঞ্জেটিক বেল্টের আরো গভীরে গিয়ে লাখ লাখ বিহারিদেরও পাঠিয়েছে অ্যাজ ইন্ডেঞ্চার্ড লেবার। ঠিক একই মডেল চালায় গোয়াতেও। সেখানে তো পর্তুগিজরা আরো এক ধাপ এগিয়ে গেল, ইনকুইজিশন বসালো। একটু শুনুন এই ডেটগুলো। ব্রাজিল ইন্ডিপেন্ডেন্স পেল 1822-এ, আর্জেন্টিনা পেল 1816, পেরু 1821, বলিভিয়া 1825, মেক্সিকো 1821 এবং পুরো সাউথ আমেরিকান কান্ট্রিজগুলো এই 1820-র সময় ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল। কিন্তু কেন? ঠিক এই 1820 সময়টাতেই কেন? কারণ
ইউরোপে 1803 থেকে 1815 পর্যন্ত চলে নেপোলিয়নের সাথে যুদ্ধ। আর এই নেপোলিয়নের সাথে যুদ্ধে বিভিন্ন ব্লক কোয়ালিশন তৈরি হয়, যাকে আমরা নেপোলিয়নিক ওয়ার বলে জানি। আর এই যুদ্ধগুলোয় স্পেন আর পর্তুগাল ভীষণভাবে উইক হয়ে যায়। আর তার এফেক্ট হলো সুদূর সাউথ আমেরিকাতে ইন্ডিপেন্ডেন্স। হিস্ট্রি রিপিটস ইটসেলফ। এই কথাকে সত্যি করে দিয়ে পুনরাবৃত্তি হলো প্রায় 100 বছর বাদে। 1945-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর সাউথ এশিয়া আর মিডল ইস্টের সমস্ত দেশ স্বাধীনতা পেল, ইন্ডিয়া ইনক্লুডেড। 1945-এর আগে এশিয়াতে ইন্ডিপেন্ডেন্ট দেশ ছিল 7টা, আর 45-এর পরে হলো 33টা। নেপোলিয়নিক ওয়ারের পরেও স্পেন আর পর্তুগাল মায়ের ভোগে চলে গেল, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেন আর ফ্রান্স গেল মায়ের ভোগে। 1990 অবধি টিকে ছিল কুটকুট করে সোভিয়েত রাশিয়া, তারপর দেশের সংখ্যা 33 থেকে বেড়ে হয়ে গেল 48, আর মোটামুটি পুরো ইউরোপ গাধার ইয়েতে। তাহলে কি বুঝলেন স্যার? ইতিহাসের শিক্ষা হলো রেভলিউশনই আনতে পারে চেঞ্জ, এবং বড় বড় যুদ্ধ যখন ঘনায় ঠিক সেই সময়টাকেই কাজে লাগিয়ে মোক্ষম হাতুড়ির বাড়ি দেওয়া দরকার। 1915-তেই আমরা স্বাধীনতা পেয়ে যেতাম যদি না আবির্ভাব হতো একের পর এক বিশ্বাসঘাতকের। উইদিন কোটস বলছি, যে যত বড়ই বাপ হোক, যারা এই সময় ব্রিটিশদের পক্ষে দাঁড়িয়ে রিসোর্স সাপ্লাই করেছে, তাদের অন্তত বিশ্বাসঘাতক ছাড়া আমার আর কিচ্ছু বলার নেই। আপনারা বুদ্ধিমান, বাকিটা বুঝে। এইবার আসবো আজকের ভ্লগের থার্ড সেকশনে। ইউরোপিয়ান মনার্কিগুলোর ইন্টারলিঙ্কেজ একবার দেখে নেব এই সেকশনে। 1901-এ কুইন ভিক্টোরিয়া মারা যাওয়ার পর তার বড় ছেলে এডওয়ার্ড হলেন সম্রাট। 59 বছর ধরে এডওয়ার্ড প্রিন্স অফ ওয়েলস ছিলেন। ভিক্টোরিয়া ছিলেন ভীষণ স্ট্রং একজন ম্যাট্রিয়ার্ক, যিনি 63 বছর ধরে রুল করেছেন। এই রেকর্ড কিন্তু পরবর্তীকালে ভিক্টোরিয়ার পর ভেঙে দেন কুইন এলিজাবেথ। কুইন এলিজাবেথ 70 বছর ধরে শাসন করেন। চার্লস তার ছেলে 64 বছর ধরে প্রিন্স অফ ওয়েলস ছিলেন। আর এই সবেমাত্র 2022-এ, মানে বছর তিনেক আগে, চার্লস জীবনের একদম শেষ পর্যায়ে এসে এখন হয়েছেন রাজা। তো এহেন কিং এডওয়ার্ড মারা গেলেন এই 1910-এ, যাকে বলা হতো আঙ্কেল অফ ইউরোপ। কিন্তু কেন বলা হতো তা বুঝতে একটুখানি দেখে নিই এই রিলেশনগুলো। সম্পর্কে এডওয়ার্ড ছিলেন স্পেনের রাজার বড় কাকা, গ্রিসের রাজার খুড়ো শ্বশুর, ডেনমার্কের রাজার জামাই, নরওয়ের রাজার শ্বশুর, রাশিয়ার রাজার মামা শ্বশুর, আর জার্মানির রাজার মামা। বলাই বাহুল্য ব্রিটেনের রাজার তো বাবা। কি দিদি নাম্বার ওয়ানের সম্পর্কের প্রশ্নে পারবেন তো উত্তর দিতে? আমার মা রোজ দিদি নাম্বার ওয়ান দেখে। মাও ফেল করে যেত এই জট ছাড়াতে। শুধু সম্পর্কের জাল বিস্তার না, সম্পর্কের ইন্দ্রজাল চলছে পুরো ইউরোপ জুড়ে। জার্মানির উইলহেলম টু, রাশিয়ার জার নিকোলাস টু, আর ব্রিটেনের জর্জ ফিফথ, তিনজনে কিন্তু সম্পর্কে ভাই ভাই। কিন্তু তা সত্ত্বেও প্রথম বিশ্বযুদ্ধ আটকানো গেল না। জার নিকোলাস আর কিং জর্জ একদম হুবহু দেখতে। এই দেখুন, সব ব্যাটা চড়ে চড়ে মাস্তুতো ভাই। কিরকম একটা মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে যুযুধান দুই পক্ষের কথা মনে হচ্ছে না? শুধু একটাই ডিফারেন্স, এই যুদ্ধে ধর্মের পথে কেউ নেই, সকলেই অধর্মের মূর্ত প্রতীক। আর ইন্টারেস্টিং ট্রিভিয়া বলি এখানে, ব্রিটিশ রাজপরিবারের অরিজিনালি হাউস নেম ছিল স্যাক্স কোবার্গ অ্যান্ড গোথা, কিন্তু ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের সময় ব্রিটেনে অ্যান্টি জার্মান সেন্টিমেন্ট ভীষণভাবে বেড়ে ওঠায় কিং জর্জ তাদের হাউসের নাম চেঞ্জ করে রাখেন দ্য হাউস অফ উইন্ডসর। ঠিক এই কারণেই আরও একটা রাজপরিবার এই সময়ে জার্মান ব্যাটেনবার্গ থেকে নাম চেঞ্জ করে হয়ে যায় মাউন্ট ব্যাটেন, যার সদস্য লর্ড লুই মাউন্ট ব্যাটেন ভারতের শেষ ভাইসরয় হন এবং স্বাধীনতা আর দেশভাগে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। তাহলে বোঝাই যাচ্ছে যে কি সাংঘাতিকভাবে এই রয়্যাল ফ্যামিলিগুলো ইন্টারম্যারেজ করতো, যাতে ক্ষমতা এবং ঐশ্বর্য দুটোই এই পরিবারের মধ্যেই থেকে যায়। কিন্তু এর ফলে ঘটলো এক অন্য প্রবলেম, জেনেটিক ডিজিজ। এই জেনেটিক ডিজিজের কারণে রয়্যাল পরিবারের লেজিটিমেসি এবং কিছু ক্ষেত্রে ক্ষমতা সম্পূর্ণ দখল হয়ে যায়। দুটো ঘটনা বলি শুনুন। প্রথম ঘটনা, হিমোফিলিয়া ইন দ্য রাশিয়ান রয়্যাল ফ্যামিলি। কুইন ভিক্টোরিয়া ছিলেন তার ক্যারিয়ার এবং তার সন্তানদের মাধ্যমে এই রোগ ছড়ায় রাশিয়া, জার্মানি, স্পেনে। জারিনা
সেই কারণেই এডওয়ার্ড তার মামা। দের ওনলি সান, যে পরবর্তীতে রাজা হবেন, জারেভিচ আলেকজাইন, সাফার্ড ফ্রম সিভিয়ার হেমোফিলিয়া। এই অসুস্থতার কারণে রাজপরিবার একটা বিপদের মধ্যে পড়ে, কারণ হিমোফিলিয়া কোনো ওষুধ তো নেই। জারিনা আলেকজান্ড্রা এই সময় ইমোশনালি ডিপেন্ডেন্ট হয় অন গ্রেগরি রাসপুটিন, a mystic healer who claimed to ease Alexei's pain. এই গ্রেগরি রাসপুটিনকে নিয়ে একটা বিখ্যাত গান পরবর্তীকালে বনি এম গায়। রাসপুটিন গেইনড এনর্মাস ইনফ্লুয়েন্স ওভার রয়্যাল ডিসিশনস, স্পেশালি ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার ওয়ান। এই কারণে রাশিয়ান এলিট ও পাবলিক মনে করতে লাগে যে রাজপরিবার ভীষণভাবে দুর্বল ও অযোগ্য হয়ে পড়েছে, তারা তাদের হক জোরচোর গুরুদের কথায় চলছে। This situation discredited the monarchy, which led to public mistrust আর অ্যাডমিনিস্ট্রেটিভ chaos, এবং এর থেকে অবশেষে 1917-তে হয় রাশিয়ান রেভলিউশন। রেজাল্ট, জার নিকোলাস II-কে অ্যাবডিকেট করতে বাধ্য করা হয় এবং একদিন রাত্রে লেনিনের আদেশে তাদের পুরো পরিবারকে, সকলকে মেরে ফেলা হয়, এন্ডিং 300 years of Romanov rule in Russia. এইবার বলি দ্বিতীয় ঘটনা এই ইন্টার ম্যারেজের জন্য। হাউস অফ হ্যাবসবার্গ দুটো দেশে রাজত্ব করত, স্পেন আর অস্ট্রিয়া হাঙ্গারি। অস্ট্রিয়া হাঙ্গারি শাখাটা বেঁচে যায়, কিন্তু স্পেনের হ্যাবসবার্গ ডাইনেস্টি জেনারেশনের পর জেনারেশন ধরে কাজিন ম্যারেজ করায় এক ভয়ঙ্কর ফল দেখা দেয়। কিং চার্লস অফ স্পেন, ইনি ভুগতেন প্রচন্ড শারীরিক বিকৃতি এবং মানসিক প্রতিবন্ধকতায়। তার কোনো তিনি ছিলেন ইনফার্টাইল, তার কোনো উত্তরসূরিও ছিল না। ব্যাস, রাজত্বে শুরু হয় গোষ্ঠীদ্বন্দ্ব এবং পাওয়ার স্ট্রাগল, আর তার থেকে আসে ওয়ার অফ স্প্যানিশ সাকসেশন। 14 বছর চলেছিল এই যুদ্ধ, যেখানে বহু ইউরোপীয় শক্তি এই যুদ্ধে জড়িয়ে পড়ে এবং স্পেনের গ্লোবাল পাওয়ার পার্মানেন্টলি দুর্বল হয়ে যায়। একটা সময় স্পেন এবং পর্তুগাল ছিল ইউরোপের সব থেকে বড় কলোনিয়াল পাওয়ার, যে কারণে রোমে পোপ মানে রোমান ক্যাথলিক চার্চ সারা বিশ্বকে দুভাগে ভাগ করে দিয়েছিল। এক ভাগ রুল করবে স্পেন, দ্বিতীয় ভাগ করবে পর্তুগাল। আর সেই পর্তুগাল আর স্পেনের আজকে কি দশা। এইবার চলে আসে আমরা ভারতে। কিং জর্জ এলেন ভারতে। 1911-এ দিল্লির দরবার হলো। It was organized to celebrate the coronation of King George V and Queen Mary as the Emperor and Empress of India. কিং জর্জ এবং কুইন মেরি জাহাজে করে প্রথমে লন্ডন থেকে আসেন বম্বে, আর সেখান থেকে স্পেশাল লাক্সারি ট্রেনে চলে যান দিল্লি। আর এই দিনে মানে করোনেশনের দিনে একটা গ্র্যান্ড সেরেমোনিয়াল প্রসেশন করে তারা এসে বসেন একটা ম্যাগনিফিসেন্ট টেন্টের তলায়, মণিমুক্ত খচিত সিংহাসনের উপর। তাদের সামনে তখন জনসমুদ্র, 1 লাখের উপর জনসমাগম হয়েছে সেখানে। ভারতের 556টা প্রিন্সলি স্টেট এবং বড় বড় জমিদাররা তাদের রিপ্রেজেন্টেটিভদেরকে নিয়ে, সবাইকে নিয়ে পার্টিসিপেট করেছেন এই ইভেন্টে। এর সাথে আছে ব্রিটিশ কলোনিয়াল অফিসালস, সাথে পৃথিবী থেকে আসা জার্নালিস্ট এবং ব্রিটিশ মিলিটারির হোমরা চোমরা ব্যক্তিত্বরা। এত বড় জনসমাগম। তবে ইতিহাস কিন্তু উত্তর দেয় না যে এই জনসমাগমে খাবারের ডিম ভাত ছিল খেয়ে। পুরো জায়গাটা ঘিরে ফেলা হয় ইলেকট্রিক্যাল ফেন্স দিয়ে, যাতে আমার আপনার মতো হেজি পেজি লোক পুট করে ঢুকে না পড়ে। ভারতীয় প্রিন্সেসরা মানে রাজা মহারাজারা এবং নবাব, তারা সকলে মিলে পুরো ট্রেডিশনাল রিগালিয়াতে মুড়ে স্পেকটাকুলার সাজগোজ করে হোমেজ অফার করলেন কিং জর্জকে। লক্ষ্য করুন, কিং কিন্তু ব্রিটিশ মনার্ক, ভারতীয়রা সব কিন্তু প্রিন্স। এবার হলো 101 গান স্যালিউট, সাথে মিলিটারি ব্যান্ড প্লে করলো বিভিন্ন গান। 30,000-এর উপর ট্রুপস সেরিমোনিয়াল ফরমেশনে মার্চ করলো। কামান, গোলা বারুদ এবং প্রায় সমস্ত রকমের অস্ত্রশস্ত্র প্রদর্শনী হলো এখানে। মানে একেবারে মেগা মেগা ইভেন্ট। সারা ভারতের অধিপতি, চারটিখানি কথা নাকি, তার উপর মুঘল সাম্রাজ্যের উত্তরসূরি হিসেবে দেখানোর একটা বিশাল প্রচেষ্টা। এই এন্টায়ার ইভেন্টটা ক্যামেরাতে রেকর্ড করা হয়েছে। এটাই হলো ভারতের প্রথম লার্জ স্কেল মোশন পিকচার রেকর্ডিং। অফিসিয়াল ভিডিওটার নাম দেওয়া হলো উইথ আওয়ার কিং অ্যান্ড কুইন থ্রু ইন্ডিয়া। দিস ওয়াজ এ সাইলেন্ট এপিক, যেটা ব্রিটিশ সাম্রাজ্যের সমস্ত কলোনি এবং সর্বত্র দেখানো হয়। একটা বিশাল প্রোপাগান্ডা টুল।
দেখে নিন কয়েক সেকেন্ডের জন্য। দুশো বছরের ব্রিটিশ শাসনে মাত্র একবারই ব্রিটেনের রুলিং মনার্ক ভারতে এসেছিলেন, কিং জর্জ দ্য ফিফথ। 1911 সেই গ্র্যান্ড দরবার হয়তো পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ দরবার। কোয়ালিটির দিক থেকে না হলেও গ্র্যান্ডারের দিক থেকে তো অবশ্যই। এই দরবার থেকে খোদ কিং জর্জ মাত্র দুটো ঘোষণা করেছিলেন। কি সেই হিস্টোরিক? ভারতের ক্যাপিটাল শিফট করা হবে কলকাতা থেকে দিল্লি। ঘোষণার সাথে সাথেই ব্রিটিশরা সবলে লেগে পড়ল নতুন দিল্লি তৈরি করতে। এডওয়ার্ড লাটিয়েন্স এবং হার্বার্ট বেকার হয়ে উঠলেন এই নতুন শহরের আর্কিটেক্ট। আচ্ছা, দিল্লি শহরটা তো বহু বহু পুরনো, তাহলে নতুন করে বানানো হবে কেন? কারণ 1857 সিপাহী বিদ্রোহের সময় বিদ্রোহ দমন করতে দিল্লিটায় ব্রিটিশরা ভেঙে গুঁড়িয়ে আগুন লাগিয়ে ধ্বংস করে দিয়েছে। জামা মসজিদ, লালকেল্লা আর অল্প কিছু স্ট্রাকচার ছাড়া আজকের ওল্ড দিল্লি হলো তখনকার দিনে শাহজাহানাবাদ। আর দ্বিতীয় ঘোষণা, কিং জর্জের দ্বিতীয় ঘোষণা হলো রিইউনিফিকেশন অফ বেঙ্গল। কার্জনের বঙ্গভঙ্গের আদেশে 1905 থেকে 1911 অবধি বিভক্ত বাংলা আবার অখণ্ড বাংলায় রূপান্তরিত হলো। পলিটিক্যাল আর স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্সটা বুঝতে পারছেন? এত বড় ব্রিটিশ সাম্রাজ্যকে মাথা নত করতে হলো বাঙালিদের সামনে, কিন্তু একই সাথে তৈরি হয়ে গেল বেঙ্গলকে শেষ করে দেওয়ার মাস্টার প্ল্যান। আচ্ছা, এই এত বড় একটা ইভেন্ট হয়ে গেল আর তাতে দু চারটে কন্ট্রোভার্সি হবে না? তা কি হয়? ব্যাপারটা তো তাহলে পুরো পানসে হয়ে যাবে। কন্ট্রোভার্সি, প্রথম কন্ট্রোভার্সি, ব্রিটিশ সোভারিনের সামনে ইন্ডিয়ান প্রিন্সদের একদম সার্ভাইল অ্যাটিটিউডের মধ্যে জলজলে উদাহরণ হয়ে রইলেন বরোডার মহারাজ সায়াজি রাও গায়কোয়াড়। ইনি ছিলেন ফিয়ার্সলি ইন্ডিপেন্ডেন্ট ন্যাশনালিস্ট, একজন বড় এডুকেশনিস্ট এবং বিশাল বড় রিফর্মিস্ট রুলার। কিং জর্জের সামনে তিনি ইচ্ছে করে বহু প্রোটোকল ভাঙলেন। প্রথমত, দেরি করে পৌঁছলেন দরবারে। তারপর ফুল রয়্যাল রিগ্যালিয়া পরে আসেনি। তৃতীয়ত, 3 বার বাও করার যে কাস্টম ছিল সেই প্রোটোকলও দিলেন ভেঙে। একবার করে পেছন ঘুরে বেরিয়ে চলে আসলেন দরবার থেকে। কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেশন পুরো ক্ষেপে লাল। এই সিম্বলিক প্রোটেস্ট কিন্তু দুর্দান্ত সাপোর্ট পেল ন্যাশনালিস্টদের থেকে। আর ওদিকে ব্রিটিশ সিআইডি, পলিটিক্যাল ব্যুরো, MI5 একযোগে সাংঘাতিক নজরদারি বাড়িয়ে দিল তার কমিউনিকেশনসের ওপর। ইন্টারফেয়ার শুরু করলো তার অ্যাডমিনিস্ট্রেশনে। প্রসঙ্গক্রমে বলে রাখি, এই বরোডা কলেজেই কিন্তু শ্রী অরবিন্দ প্রিন্সিপাল হয়েছিলেন সায়াজি রাও গায়কোয়াড়ের রিকোয়েস্টে, এবং সায়াজি রাওয়ের টেসিট সাপোর্ট ছাড়া শ্রী অরবিন্দ এই সময়তে কোনো লেখাগুলো কিন্তু ছাপাতে পারতেন না। এইবার আসি আরেক কন্ট্রোভার্সিতে, জনগণ মন, মানে আমাদের ন্যাশনাল অ্যান্থেম প্রথমবার গাওয়া হয় 27শে ডিসেম্বর 1911-তে অ্যাট দ্য ক্যালকাটা সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এর 2 সপ্তাহ আগেই কিং জর্জকে অফিসিয়ালি ক্রাউন করা হয়েছে দিল্লি দরবারে অ্যাজ এম্পারার অফ ইন্ডিয়া। কিছু মানুষ এই গানকে ইন্টারপ্রেট করলেন কিং জর্জের স্তুতি হিসেবে, মানে এখানে ব্রিটিশ মনার্ককে রেফার করা হচ্ছে অধিনায়ক হিসেবে। আচ্ছা, এই সময় রবীন্দ্রনাথ হয়তো সারা দেশের সব থেকে বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন। তিনি যাই করেন তাতেই একদল গেল রব তুলে কন্ট্রোভার্সি তৈরির চেষ্টা করে। তখন নিউজ চ্যানেল না থাকলেও নিউজ পেপার তো ছিল। স্ক্রিমিং হেডলাইন্স দিতে তাদের জুড়ি মেলা ছিল ভার। ন্যাশনালিস্টরাও এই কন্ট্রোভার্সিতে যোগ দিলেন। রবীন্দ্রনাথ নিজেই বহু জায়গায় বলেছেন যে এই গানটা মিস ইন্টারপ্রেট করা হয়েছে।
উনি লিখেছেন জনগণ মনের অধিনায়ক মানে এক মেবা দ্বিতীয়ম ঈশ্বরের উদ্দেশ্যে, দেশের রাজার উদ্দেশ্যে নয়। এটা কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট নয়। পরবর্তীকালে 1939 সালে এক চিঠিতে তিনি সুভাষচন্দ্র বসুকে লেখেন, A certain high official in His Majesty's service wanted to give expression to his loyalty. I protested and declared that I would not be present, মানে আমি দিল্লির দরবারে উপস্থিত থাকবো না, if such songs were sung. My song speaks of only that supreme being in whom the people of all religions may place their trust, the dispenser of India's destiny. এই সময় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির লিডাররা নেহেরু, পটেল, আম্বেদকর, এই 1939-এর সময় সকলেই রবি ঠাকুরের এই এক্সপ্লেনেশনটা অ্যাকসেপ্ট করে নেন। স্বাধীনতার পরে জনগণ মন ওয়াজ অ্যাডপ্টেড অ্যাজ দ্য ন্যাশনাল অ্যান্থেম অফ ইন্ডিয়া ইন 1950। এত বড় দিল্লির দরবারের কাণ্ড কারখানা দেখে সব মানুষের কিন্তু তাক লেগে যায়নি। সকলেই কিন্তু একযোগে বলে ওঠেনি, আহা এ কি হেরিনু, এ কি বিমুগ্ধ বিমূঢ় বিস্ময়। রাসবিহারী তার আত্মজীবনীতে লিখেছেন যে রাস্তা দিয়ে যাওয়ার সময় বাকি সাধারণ মানুষের সাথে দাঁড়িয়ে এই প্রসেশন দেখতে দেখতে তার মনে হয়েছিল যে সঠিক হাতির পিঠ লক্ষ্য করে একখান বোমা যদি ঝাড়া যায় তাহলেই হবে কেল্লা ফতেহ। আর ঠিক এই সুযোগ চলে এলো এক বছর বাদে। এবার বলি সেই রুদ্ধশ্বাস কাহিনী। রাসবিহারী পরিকল্পনা করলেন যে ভাইসরয় হার্ডিঞ্জকে অ্যাসাসিনেট করবেন। এই আক্রমণ এক্সিকিউট হবে 1912 ডিসেম্বরে, যখন ভাইসরয় দিল্লিতে প্রবেশ করবেন রাজধানী স্থানান্তরের জন্য এক রাজকীয় শোভাযাত্রা। রাসবিহারী অনুশীলন সমিতিকে রিকোয়েস্ট করলেন একজন লোকের যে ওনাকে অ্যাসিস্ট করবে। অনুশীলন সমিতি চোজ বসন্ত কুমার বিশ্বাস। বসন্ত বিশ্বাসের পূর্বপুরুষ ছিলেন দিগম্বর বিশ্বাস, যিনি 1859 সালের নীল বিদ্রোহের একজন প্রখ্যাত নেতা, মানে সলিড পেডিগ্রি। রাসবিহারী বিশ্বাসকে নিজের কুক সাজিয়ে দেরাদুনে নিয়ে এলেন। সেখানে গিয়ে বিশ্বাসের মানসিক ও শারীরিক প্রশিক্ষণ বেশ কয়েক মাস ধরে তিনি দিলেন। এরপর বিশ্বাসকে লাহোরে পাঠিয়ে দিলেন। সেখানে আরেক বিপ্লবীর মালিকানাধীন ডিসপেন্সারিতে কম্পাউন্ডার হিসেবে বিশ্বাস কাজ করতে শুরু করেন। শোভাযাত্রার দিন পরে 23শে ডিসেম্বর 1912। তার দিন দুই আগে বিপ্লবীরা দিল্লির আমির চাঁদের বাড়িতে একত্রিত হন। The ceremonial entry into Delhi was a pompous affair. Horses, elephants, British regalia, etc. যেন মুঘল যুগের শোভাযাত্রার আধুনিক রূপ। শোভাযাত্রা চাঁদনি চক হয়ে লাল কেল্লার দিকে অগ্রসর হওয়ার কথা ছিল। এদিকে সকাল সকাল রাসবিহারী ও বিশ্বাস বোরখা পরে ছদ্মবেশ ধারণ করে চাঁদনি চকের কাটরাধুলিয়া কাপড়ের বাজারে চলে যান। এই বাজার আজও আছে, আর সেই সময় থেকে আজও আছে এই বাজারের ঠিক উল্টো দিকে পারাঠেওয়ালি গলি। এই পারাঠেওয়ালি গলি আমাদের কলকাতার ডেকাস লেনের মতো অনেকটা, কিন্তু ডেফিনেটলি কোয়ালিটি এবং ঐতিহ্যতে আরো উঁচুতে স্থান পাবে। রাসবিহারী এমনিতেই দারুণ খাদ্য রসিক ছিলেন। তার জীবনী পড়তে গেলে দেখবেন খাবারের প্রচুর রেফারেন্স চলে আসছে। এমনকি পরবর্তীকালে জাপানে গিয়েও তিনি একটা রেস্টুরেন্টে কাজ করেন এবং সেখানে বানানো এক ফেমাস ডিশ ইন্ডো কারি, একদম পিওর ইন্ডিয়ান কারি হিসেবে সেই দেশ বিশাল ফেমাস হয়, যাতে কোনো ব্রিটিশ ভেজাল নেই। আজকের দিনে থাকলে রাসবিহারী পাক্কা ফুড ব্লগার হতেন, আর সেটাও একদম উচ্চমানের। ভাইসরয়ের শোভাযাত্রা এবার পৌঁছয় কাটরাধুলিয়াতে। লর্ড হার্ডিঞ্জ আর তার ওয়াইফ তৃতীয় হাতিটার উপর বসেছিলেন। ঘড়িতে 11:45, আর ঠিক তখনই বিশ্বাস লক্ষ্য করে ছুড়লেন বোমাটা। প্রচন্ড শব্দ করে বিস্ফোরণ ঘটল। সমস্ত প্রসেশন গেল থেমে। বিস্ফোরণ হওয়াতে হাওদা ধরে যে দাঁড়িয়ে ছিল পেছনে, তিনি গেলেন মারা। আর ভাইসরয়ের কাঁধে আর পিঠে ছোট ছোট স্ক্রু আর পেরেক গেল ঢুকে, মানে শ্রাপনেল। বিস্ফোরণের পর চারদিকে একটা প্রচন্ড গোলযোগ পড়ে গেল। এই সুযোগে রাসবিহারী আর বিশ্বাস এলাকা ছেড়ে চুপি চুপি রেল স্টেশনের দিকে রওনা দিলেন। রাস্তায় বিশ্বাস নিজের ছদ্মবেশ পরিবর্তন করে চড়ে বসলেন লাহোরগামী ট্রেনে, আর রাসবিহারী চলে গেলেন দেরাদুন। দেরাদুনে ফিরে গিয়ে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট এফআরআইতে একটি মিটিং অর্গানাইজ করলেন। তিনি কিন্তু তখন এফআরআইতে চাকরি করছেন। সেই মিটিংয়ে ভাইসরয়ের উপর এই হামলা তীব্র নিন্দা করলেন। ব্যাপারটা এতটাই কনভিন্সিং হলো যে এফআরআই এর হত্যাকর্তা বিধাতারা কিছু বুঝতেই পারলেন না। ইনফ্যাক্ট
কিছু মাস বাদে রিকভার করে লর্ড হার্ডিঞ্জ যখন দেরাদুনে এফআরআইতে আসেন ভিজিট করতে, তার অভ্যর্থনা কমিটির প্রধান কাকে করা হলো জানেন? খোদ রাসবিহারীকে। কমেডি অফ ডিসেপশন আর কাকে বলে? রাসবিহারী meanwhile carried on with his duties at FRI as if nothing has happened. তিনি প্রতিদিন অফিস করছেন, সহকর্মীরা জানতেও পারেননি তার এই বিপ্লবী ভূমিকাটি। এই চিত্রপট বদলে যায় 1913 সালের মে মাসে, যখন বিশ্বাস লাহোরে আরেকজন ব্রিটিশ অফিসারের উপর হামলা করেন। কিন্তু এইবার বিশ্বাস নার্ভাস হয়ে পড়েন এবং বোমাটি লক্ষ্যভ্রষ্ট হয়। রাস্তায় পড়ে এক নিরীহ পথচারীর মৃত্যুও হয়। বিশ্বাস ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও পুলিশ বোঝে যে ব্যবহৃত পিক্রিক অ্যাসিড বম্বটি ঠিক একই ডিজাইনের, যে ডিজাইন দিয়ে বম্ব বানানো হয়েছে চাঁদনি চকের হামলায়। এইবার দুয়ে দুয়ে চার করে পুলিশ খুঁজতে শুরু করে আক্রমণকারীদের। এরপরে শুরু হয় বিশাল পুলিশি তল্লাশি। দ্য নেট বিগ্যান টু ক্লোজ। ধীরে ধীরে একে একে অনেক বিপ্লবী গ্রেফতার হন। বিশ্বাস ধরা পড়েন যখন তিনি রাসবিহারীর নিষেধ সত্ত্বেও বাবার শ্রাদ্ধে অংশ নিতে বেঙ্গলে ফিরে আসেন। আনফর্চুনেটলি তার নিজের কাকাই পুলিশকে খবর দেন। এই ঘটনায়, যার অফিসিয়াল নাম দিল্লি কনস্পিরেসি কেস, তাতে গ্রেপ্তার হন লালা হনুমন্ত সাহাই, বিশ্বাস, আমির চাঁদ, আওয়াধ বিহারী ও বাল মুকুন্দ। বিচারে লালা হনুমান সাহাইয়ের কালাপানি হয় আর বাকি চারজনকে দেওয়া হয় ফাঁসি। বসন্ত কুমার বিশ্বাস was hanged on 11th May 1915 at Ambala Central Jail in Punjab, aged 20, and became one of the youngest revolutionary to be executed for Mother India. ব্রিটিশ সরকার এরপর ইন্ডিয়ান ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এবং ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট পাশ করে নিজেদের হাতে ভয়ঙ্কর ক্ষমতা তুলে নেয়। নর্মাল সিভিল রাইটস were suspended, public dissent became a criminal offense. In fact, officially India became a police state. সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিবাদ হলেও নবগঠিত এই যে আইনসভা, যাতে কংগ্রেস লয়ালিস্টরা ছিলেন, তারা প্রায় কোনো রকম বাধা দেননি। গান্ধী's reaction to Delhi's conspiracy was, in his writings he wrote in Indian Opinion, তখন উনি সাউথ আফ্রিকাতে ডারবান থেকে বার করছেন ইন্ডিয়ান ওপিনিয়ন, সেখানে লিখছেন, The attack on Lord Hardinge is nothing short of a crime against the nation. We must emphatically dissociate ourselves from it. It has hurt the cause of Indian freedom. ভাবতে পারছেন? এর মধ্যে লর্ড হার্ডিঞ্জ একদিন গোপালকৃষ্ণ গোখলেকে ডেকে জিজ্ঞাসা করেন যে হঠাৎ যদি ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যায় তাহলে তোমরা কি করবে? গোখলে উত্তর দেন, I will send a telegraph to them before they reached Gulf of Aden and request them to come back. আহা, এত অনুগত্য, চোখে জল চলে এলো মাইরি। এদিকে রাসবিহারী বুঝতে পারেন যে it was only a matter of time before the police closed in on him. তাই 1913 অগস্টে তিনি ফ্রেঞ্চ শহর চন্দননগরে আশ্রয় নেন। ওদিকে জিতেন্দ্রমোহন চ্যাটার্জির পিছনে সমানে লেগে আছে সিআইডি। যে কোনো দিন ধরা পড়ে যাবেন। এই অবস্থায় জিতেন্দ্রমোহন ডিসাইড করলেন দেশ ছাড়বেন, চলে যাবেন জাপান। সে কি, জাপান কেন? এত ইউরোপিয়ান কান্ট্রি থাকতে শেষে জাপান? কারণ জাপান তখন রাইজিং জিওপলিটিক্যাল পাওয়ার, আর তাদের রিলেটিভলি লিবারেল সিভিল সোসাইটি, তাই খুব বেশি প্রশ্নের সম্মুখীন হতে হবে না। এছাড়া জাপানের তখনকার দিনের যে ল, সেই অনুযায়ী ধরা পড়লেও ডেপোর্টেশনের চান্স খুব কম। দেশ ছাড়ার ঠিক আগেই তিনি রাসবিহারীকে ডেকে একটা জরুরি ব্রিফিং দেন। উত্তর পশ্চিম ভারতে, মানে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, এই সমস্ত জায়গাগুলোর যে বিপ্লবী সংযোগগুলো, ইন্টারকানেক্টেডনেস, সেটার বিস্তারিত চিত্র উনি বলে দেন রাসবিহারীকে। এই ব্রিফিংটা এত ইম্পর্টেন্ট কারণ লালা হরদয়াল, অজিত সিং সকলেই তখন দেশের বাইরে। এরপর এই গোটা নেটওয়ার্কের লিঙ্কেজ বোঝার একমাত্র ব্যক্তি হয়ে ওঠেন রাসবিহারী। আর এদিকে রাসবিহারী চন্দননগরে ততদিনে অনুশীলন সমিতির সাথে খুব ভালো একটা ক্লোজ রিলেশন তৈরি করে ফেলেছেন। দাস, a Bengali lab assistant in a British institute, became the nerve center of Indian revolutionary activity. এই সময় রাসবিহারীর সাথে পুনঃসংযোগ হয় বেনারসের শচীন্দ্রনাথ সান্যাল। কিছুদিন পর রাসবিহারী, বাঘাযতীন আর আরেকজন গুরুত্বপূর্ণ বিপ্লবী অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় গোপনে সাক্ষাৎ করেন দক্ষিণেশ্বরের পঞ্চবটি বাগানে। লোকেশনটা কি সিম্বলিক না? যেখানে রামকৃষ্ণ পরমহংসদেব স্বয়ং ধ্যান করতেন। গঙ্গার তীরবর্তী এই ঐতিহাসিক প্রেক্ষাপটে, যেখানে একসময় স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হয়েছিল, এইবার হয়ে উঠল পলিটিক্যাল অ্যাওয়েকেনিং এর ক্ষেত্র।
এই তিনজন বিপ্লবী একটি সর্বভারতীয় বিদ্রোহ সংগঠনের সিদ্ধান্ত নেন, যা 1857 সালে সিপাহী বিদ্রোহের অনুকরণে পরিচালিত হবে, মানে আপরাইজিং উইদিন দ্য আর্মি। তারা সমবেতভাবে শ্রী অরবিন্দকে চিঠি লিখে জানালেন এই পরিকল্পনার কথা। কিছুদিনের মধ্যে পন্ডিচেরি থেকে উত্তর এলো শ্রী অরবিন্দর। তাদের এই মহান কাজে অনুমতি তিনি দিয়েছেন এবং করেছেন আশীর্বাদ। এইবার হবে মহারণ। আগামী 3 বছরে ইন্ডিয়ান রেভলিউশন উইল গো ইন্টারন্যাশনাল, দ্য থার্ড ফেজ অফ ইন্ডিয়ান রেভলিউশন। বিশাল তার প্রেক্ষাপট। আগামী 2-3টে পর্বের মধ্যে ধরার চেষ্টা করব এই বিশাল ইতিহাসকে। নাগার্জুন, শচীন সান্যাল, অমরেন্দ্রনাথ, রাসবিহারী এবং এম.এন. রয়। এই ইতিহাস না জানলে আমাদের স্বাধীনতা আন্দোলন শুধুমাত্র ইয়েস স্যার আর জো হুজুরিতেই সীমাবদ্ধ থেকে যাবে। আজকের মতো বিদায়। দেখা হবে আবার পরের এপিসোডে। Subscribe and stay tuned till the next part. Till then, au revoir.